কথা বলবে না? কি বলবো? কি বলবো মানে গল্প করবে, আমি শুনবো। আমরা কতদিন একসাথে গল্প করিনি বলো তো? অনির্বাণ, আমি যাই বলছি তুমি তো সেগুলো শুনছো না, কাজেই কথা বলে কি লাভ বলো? রাগ করেছো রাই? কেন, আমি এসেছি বলে? রাই রাগ করো না প্লিজ। আমি ভেবেছিলাম আমি এলে হয়তো তোমার ভালো লাগবে, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। প্লিজ রাগ করো না। না না, আমি রাগ করিনি। রাগ করবো কেন? আমার শুধু খারাপ লাগছে অনির্বাণ। খারাপ লাগছে কেন? অনির্বাণ, আমি তোমাকে বলেছিলাম আমি নিজের মতো করে শহরের পথে ঘাটে হাঁটাচলা করব, নিজের সামর্থ্য অনুযায়ী যাতায়াত করব, বাস অটো যাই পাই তাতেই চলে যাব, কোনো অসুবিধা নেই। আমার এইটুকু মেনে নিতে তোমার এত অসুবিধা হচ্ছে? সেরকম কেন মনে হচ্ছে তোমার? আমি তো কোনো আপত্তি জানাইনি। তুমি মুখে আপত্তি জানাওনি সেটা একেবারে ঠিক, কিন্তু মন থেকে যে তুমি একেবারে এটা মেনে নিতে পারোনি সেটা তোমার আমাকে এখানে নিতে আসা দেখে আমি স্পষ্ট বুঝতে পেরেছি। অনির্বাণ, অনির্বাণ, তুমি বুঝতে পারছো না, আমি যেটা বলছি সেটা কিন্তু জেদের কথা নয়, একটু আত্মসম্মানের কথা। আমি চাই না অনির্বাণ তুমি আমাকে প্রত্যেকদিন অফিসে ছেড়ে দিয়ে আসো, নিয়ে আসো, তোমার গাড়িতে করে যাতায়াত করতে চাই না আমি। আর আমি পরনির্ভরশীল হতে চাই না। আমি আজকে একটু আগে বেরিয়েছিলাম, আমার অফিসের একটা কাগজ ড্রপ করার ছিল একটা জায়গায়, তুমি এখানেও আমাকে নিতে চলে এসেছো। তুমি আমার অফিসের বাইরে এসে দাঁড়িয়ে আছো, আমি কিন্তু জানি না তুমি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছো দাঁড়িয়ে। আমার তো খারাপ লাগে বলো তোমাকে এখানে অপেক্ষা করতে দেখে। রাই, আমি চিরকালই তোমার দরজায় ভিখারি হয়ে দাঁড়িয়ে আছি। বিয়ের আগেও ছিলাম আর এখনো আছি। আমার তোমাকে কেন পছন্দ হয়েছে জানো রাই? তোমার আত্মসম্মান দেখে, তোমার আত্মবিশ্বাস দেখে আমার সত্যি তোমাকে খুব পছন্দ হয়েছিল। আমি কিন্তু কোনোদিনও তোমাকে হার্ট করতে চাইনি রাই, নেভার। আজ আমি এখানে এসেছি আমার আমার নিজের তাগিদে রাই, আমার ভালোবাসার টানে। তোমার মুখে হাসির ওই একটা ঝলক দেখবো দেখে আমি ছুটে এসেছি রাই। রাই, আমাকে একটা সত্যি কথা বলো তো, আমাকে এভাবে তোমার অফিসের বাইরে হুট করে দেখে তোমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠেনি? আমাকে এখানে দেখে তোমার ভালো লাগেনি রাই? বড্ড বেশি ড্রামাটিক হয়ে যাচ্ছ। তোমাকে দেখে অখুশি হব কেন? শুধু আমি হয়তো কখনোই তোমার মতো করে উচ্ছ্বাসটা প্রকাশ করতে পারবো না। আমি একটু নাটকীয় বটেই, প্লেন সামান্য একটা নাটকীয়তাহীন জীবন কেন কাটাবো বলো তো? আসলে আমার তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছিল, তোমার কাছে আসতে ইচ্ছে করছিল, তাই ফোন করে জেনে নিলাম তুমি কখন বেরোচ্ছ। শুনলাম আজ তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ, তাই ছুটে চলে এলাম তোমার কাছে। রাইট, আমাদের দুজনের জীবন অনন্তকাল ধরে চলার নয়, খুবই সামান্য কয়েকটা দিনের জীবন। এই লম্বা একটা সময় আমরা কেন এই ভুল বোঝার পেছনে খেসারত দিয়ে সময়টা নষ্ট করবো বলো তো? সামনে এগোই না রাই, এভাবেই পাশাপাশি একে অপরের হাত ধরে। সামনেই তো এগোচ্ছি অনির্বাণ, আমরা চাইলেও পিছোতে পারি না, কারণ সময়কে ফিরে পাবো না। জীবন তো নিজের ছন্দে এগিয়ে যায়, শুধু রেখে যায় কতগুলো অভিজ্ঞতার রসদ, যেগুলো হয়তো পরবর্তীকালে আমাদের সামনে এগোতে সাহায্য করে। এবার কি ড্রামাটিক হচ্ছে শুনি? রাই, চলো কোথাও গিয়ে একটু কফি খাই, খাবে? আমাকে এখান থেকে কিন্তু একটু বাড়ি যেতে হবে, মা ফোন করেছিল, দাদা ভাইয়ের কিছু ওষুধ দরকার। বেশ, তো আমিও যাবো তোমার সাথে। না। আচ্ছা রাই, আমরা আগে গিয়ে কোথাও কফি খাই, তারপর আমি তোমাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। প্লিজ এটাতে না বলো না। বেশ। আমার কি মনে হচ্ছে জানো মহতরমা, এই নাচিজের মনে হচ্ছে এমনই, ঠিক এভাবেই একটু একটু করে ধীরে ধীরে আপনি আবার আমার প্রেমে পড়বেন, আপনি আবার আমাকে আগের মতন ভালোবাসবেন, আমরা দুজন একসাথে সুখের সংসার করব, and then we will live happily ever after. তাই? দেখবে তোমার আমার প্রতি হারিয়ে যাওয়া ভালোবাসা, মান, অভিমান, এই সব আমি একটু একটু করে একদিন ঠিক ফিরিয়ে আনবো। তুমি দেখো, ওই একটা গান আছে না, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, ওই গানটার মতো
শুনবে? এসো। যখন ফোনটা করেছিলাম তখন তো ফোনটা ধরার প্রয়োজন বোধ করনি, তাহলে এখন হঠাৎ ইন্টারেস্ট জাগছে কেন এত? তোমার যদি ইচ্ছে থাকতো তাহলে তখনই ফোনটা ধরে জানতে পারতে আমি কেন ফোনটা করেছিলাম। যাকে সারাক্ষণ খালি বন্ধু আর আড্ডা। স্রোত, ডাক্তারি পড়া অত সহজ নয় কিন্তু। হ্যাঁ, দু একটা ভালো রেজাল্ট করলেই ভালো ডাক্তার হওয়া যায় না। তোমার মধ্যে কোনো সিনসিয়ারিটি নেই, কোনো ডেডিকেশন নেই। কি ভেবেছো তুমি এমনি এমনি পাসটা করবে কি করে? সে আমি কি করে পাশ করব সেটা আমি দেখে নেব। আমার যা যা নেই তা নিয়ে ভেবে তো লাভ নেই। আমার যা আছে তা নিয়েই তো আমাকে লড়াই করতে হবে। আমার চেষ্টা আছে, আমার ইচ্ছে আছে, আর সেই ইচ্ছেটাকে পূরণ করার স্বপ্নও আছে। স্বপ্নই দেখো, কারণ যারা জেগে ঘুমিয়ে থেকে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন দেখা ছাড়া আর কোনো কাজ নেই। শুধু মুখে বড় বড় কথা। তোমাদের মেয়েদের এটা প্রবলেম কি জানো তো, শুধু কথা আর ঝগড়া। স্যার, আপনাকে যে দেখেছে সে কিন্তু কখনোই বলবে না যে শুধু মেয়েরা ঝগড়া করে। তার মানে তুমি কি বলতে চাইছো আমি ঝগড়া করি? আপনার যে কোনো ক্লোজ বন্ধুকে জিজ্ঞেস করে দেখুন না, আমায় কেন জিজ্ঞেস করছেন? তুমি না অত্যন্ত বাজে কথা বলো। তা হয়তো বলি, কি করব? আমার তো ডেডিকেশন নেই, সিনসিয়ারিটিও নেই, তাই হয়তো একটু বেশি বাজে কথা বলে ফেলি। আরেকটা বাজে কথা বলবো, আমি কিন্তু গত 2 বছরে হলে গিয়ে সিনেমা দেখিনি। একটু আগেই আমার বন্ধুরা গেল হলে সিনেমা দেখতে, আমি যাইনি। আসলে আমি তো ডেডিকেটেড নই, তাই যাইনি। আমি সিনসিয়ারও নই, তাই যাইনি। অবশ্য আপনি কিন্তু এটা ভাববেন না যে আমি গরিব বলে যাইনি। আমি 4টে টিউশন করি, আর তাতে যা রোজগার করি 6 মাসে অন্তত একবার হলে গিয়ে সিনেমা দেখতে পারি, পপকর্ন খেতে খেতে। কিন্তু আমি এতটাই ইনসিনসিয়ার যে এই ফুর্তিগুলোতে যোগ দিই না। তুমি 4টে টিউশন করো? কখন? বিকেলে, সন্ধ্যায়, ছুটির দিনে। তাহলে পড়ো কখন? এতটা চাপ তুমি সামলাও কি করে? পড়ি না তো। আমি তো লেখাপড়া না করা ইনসিনসিয়ার মেয়ে। আরে তুমি কাঁদছো কেন? অদ্ভুত তো, এই হচ্ছে তোমাদের মেয়েদের সমস্যা। কিছু হলো কিনা অমনি ফ্যাক্টাস করে কান্না শুরু। আরে কান্না থামা স্রোত, সবাই দেখলে অবাক হবে। সবাই ভাববে যে আমি তোমাকে বকাঝকা করেছি। তাতে কেউ অবাক হবে না স্যার, বরং আপনি আমার সাথে হেসে কথা বললে সবাই অবাক হবে। তুমি না অত্যন্ত ডেপো মেয়ে। সে আমি যেমন তেমনই, নেচার তো আর বদলায় না। যাই হোক, তা আপনি আমাকে কেন ফোন করেছিলেন সেটা বললেন না তো। আগে তুমি চোখটা মোছো, তারপর বলবো। বলুন। না মানে আমি তোমাকে অন্য ব্যাপারে ফোন করেছিলাম। মানে বাবা এখন ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তোমাকে ধন্যবাদ জানানোর জন্য ফোন করেছিলাম। আঙ্কেল যে ভালো আছে সেটা আমি জানি। আসলে ইনসিনসিয়ার মেয়ে তো, তাই খবর নিয়েছি। এ শোনো, বারবার এক কথা বলবে না, আর কেঁদে তুমি পার পাবে না, বুঝতে পেরেছো? তুমি যদি বাবার ব্যাপারে এতটাই কনসার্ন হতে, তাহলে বাবা যখন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল তখন একবার বাড়িতে আসতে, তাকে এতটা কষ্ট পেতে দিতে না। আপনার বাবাকে আমি কষ্ট দিইনি। বাহ, ওয়ান্ডারফুল। লোকটা তোমার জন্য অতদিন ওষুধ খেলো না, আর তুমি বলছো তুমি কষ্ট দাওনি। আমার জন্য নয়, আপনার জন্য। আপনি ডাকলেই। কি? আমি ডাকলি মানে? কেলেঙ্কারি, আর একটু হলেই সত্যিটা বলে ফেলতাম। কি হলো বলো? স্যার, বলছি আমার কাজ আছে, আমি আসছি। দাঁড়াও, তুমি কিছু একটা বলছিলে। হ্যাঁ, ওই আপনি আমায় কেন ফোন করেছিলেন না সেটাই। ওটা না, তার আগে কিছু একটা বলছিলে। না স্যার,
ওটাই বলছিলাম, ওটাই তো। না, তুমি ওটা বলনি। তারপর কি বলছিলে একটা তুমি? না না স্যার, আসলে আমার একটা কাজ আছে। দাঁড়াও। বাবা বৃহস্পতিবার তোমাকে বাড়িতে যেতে বলেছে, সেটা যেও। অকারণে জটিলতা তৈরি করো না। আমি আপনার মতো নই, আঙ্কেল যখন ডেকেছেন আমি যাব। এই কথা মানে কি? আমার মতো নই মানে? এই স্রোত, স্যার। বিরক্ত করে ফেললাম কি? বিরক্ত কেন স্যার? না না, আমার মনে হচ্ছিল যে তুমি একটা গভীর ডিসকাশনের মধ্যে ইনভলভ ছিলে, ডিপ ডিসকাশন করতেছিলে আর কি। না স্যার, সেরকম কিছু নয়। বড্ড বোকা মেয়ে। হ্যাঁ, সে আর বলতে, কিন্তু চলে গেল যে। হ্যাঁ স্যার। কথা শেষ না করে চলে গেল কি? না স্যার, কথা তো শেষই হয়ে গেছে। আর এদের সঙ্গে কিসের কথা এত, বুঝতেই তো পারছেন স্যার। না না, আমি তেমন কিছু বুঝি না, আমি জানিও না, বুঝতে পেরেছো? আমার মনে হলো যে তোমার আরো কিছু বলার ছিল, ভেতরে আরো অনেক কিছু বলার ছিল, তুমি পেছন থেকে ডাকতে যাচ্ছিলে। না স্যার, সেরকম কিছু নয়। স্যার, আমার ক্লাস আছে, দেরি হয়ে যাবে, আসি। হ্যাঁ বেশ। বাবা ভালো আছেন তো? বাবা এখন অনেকটাই বেটার আছে। বাহ, খুব আসি। ভালো। হ্যাঁ আবার সানাই বাজছে কানের মধ্যে। বিসমিল্লাহ সানাই। শেখরদা, আপনি তো সবটাই শুনলেন। আপনি নিশ্চয়ই এবার বুঝতে পারছেন যে আমি কিরকম যন্ত্রণার মধ্যে আমার জীবনের প্রতিটা মুহূর্ত কাটাচ্ছি। আপনি বলুন, ওরকম একটা মানুষের সঙ্গে বাস করা যায়? আপনি প্লিজ আমাকে এই যন্ত্রণা থেকে উদ্ধার করুন, প্লিজ। সবটাই বুঝি সূর্য, কিন্তু পাশাপাশি কয়েকটা বিষয়ও আন্দাজ করতে পারছি, মানে যেগুলো তোমার এই বিচ্ছেদের পথে বাধা হয়ে দাঁড়াবে। কিরকম? তার আগে বলো যে তুমি এই ডিভোর্স নিয়ে নীলাঞ্জনের সাথে কোনো কথাবার্তা শুরু করেছো? মানে তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা কেউ জানে? আচ্ছা, আমি বুঝতে পারছি না, ও কি বুঝতে পারছে না যে এত কিছুর পরেও আমি ওর সাথে থাকতে চাইছি না? ওকে তো আমি বাধ্য হয়েই আমাদের বাড়িতে নিয়ে এসেছি, যাতে ও পরে অভিযোগ করতে না পারে যে আমি ওকে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। সেটা তুমি বিচক্ষণের কাজ করেছো, ঠিকই আছে, কিন্তু সূর্য, এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এরকম একটা রিস্কি মেয়েকে কিন্তু বাড়িতে রাখাটা মানে বেশ চাপের। ও কিন্তু যে কোনো মুহূর্তে মেন্টাল বা ভার্বাল অ্যাবিউজ হয়েছে বলে অভিযোগ আনতেই পারে, মানে যেটা বাস্তবে হয়নি, সেটার জন্য কিন্তু কোর্টে জাস্টিস চাইতে পারে। তাহলে আমি আর কি করতে পারি শেখরদা? মানে আমি যদি ভালোর জন্যও কিছু করি, তারপরেও যদি সব দোষ আমার ঘাড়েই চাপে। না, সেটা ঠিক আছে, আগে দেখে নি আমরা যে আপাতত ও কি করে। তার আগে তুমি বলো যে এই যে সেপারেশনের বিষয়টা, মানে তুমি ওকে ঠিক কতটা কি জানিয়েছো? আরে ওর সাথে কি সুস্থ স্বাভাবিকভাবে কোনো বিষয় নিয়ে আলোচনা করা যায়? হ্যাঁ, আমি ওকে এটুকু বলেছি যে আমাদের বাড়িতে তোমার স্টেটা জাস্ট কয়েকটা দিনের জন্য, ওকে রেডি থাকতে বলেছি আমি, এটুকুই। সূর্য, এটা না অনেকটা ওই ধরি মাছ না ছুঁই পানি টাইপের কথা হয়ে গেল। মানে আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি এই ডিভোর্সের বিষয় নিয়ে নীলাঞ্জনের সাথে কোনো পরিষ্কার কথাবার্তাই বলোনি। মানে ও কিন্তু ভাবতেই পারে যে এটা একটা রাগ অভিমানের ফেজ চলছে, রাগ কমে গেলে ও আবার নিয়ে জায়গাটা ফিরে পাবে। না না, অসম্ভব। আমি আমার জীবনে ওকে স্ত্রীর জায়গা আর কোনোদিনই দিতে পারবো না। ইনফ্যাক্ট হ্যাঁ, একটা সময় ওর প্রতি আমার অনুভূতি ছিল, ভালো লাগা ছিল, কিন্তু সেটা অনেকদিন আগেই কেটে গেছে। ও যেই মুহূর্তে ওর ওই ফেক প্রেগনেন্সির নাটকটা করে আমাকে ঠকিয়েছিল, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছিল, সেই দিনই আমি পরিষ্কার বুঝতে পেরে গেছিলাম যে ওই মেয়ের সাথে আমি কোনোদিন মানিয়ে নিতে পারবো না। আচ্ছা, ওর সঙ্গে তোমার বিচ্ছেদের পরে মানে ও ঠিক কি অ্যালুমিনি পাবে বা মানে মাসোহারা কত পাবে, সেই বিষয়টা নিয়ে ওর সাথে কোনো কথাবার্তা হয়েছে? মানে টাকা পয়সা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে নীলাঞ্জনের সাথে তোমার? না, মানে এই বিষয়টা নিয়ে আমি
আমি কিভাবে ওর সাথে কথা বললে আইনত আমি নিজেকে সেফ রাখতে পারবো সেটাই বুঝতে পারছি না। আর ইনফ্যাক্ট আমার কেন জানি না মনে হয় যে আইন জানা একজন মানুষকে সাথে রেখে ওর সাথে ডিল করলে বেটার হবে। ওর নিজের দিদির সাথে আমাকে জড়িয়ে ও যেভাবে আমাকে ফাঁসিয়েছিল, এবার আমাদের মধ্যেকার কথাবার্তা ও হয়তো ওর মতো করে ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে কোর্টের কাছে পেশ করলো যেটা হয়তো আমাদের কাছে চাপের হয়ে গেল। তাই আমি বলছি আপনি একবার আমাদের বাড়িতে আসুন, আপনাকে সঙ্গে রেখে পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, সেখানে সেখানে নীলাঞ্জনাও থাকবে। না, প্রাথমিক আলোচনা একটা সেরে রাখা যেতেই পারে। মানে তুমি যে মনস্থির করেই ফেলেছো যে ওকে ডিভোর্সটা দেবেই, মানে সেই আলোচনাটা যখন হবে তখন কিন্তু ওর মায়ের একবার আসা প্রয়োজন, বা ওর বাড়ির অন্য কারোর। আর এই কথাটা কিন্তু তোমাকেই ওকে সরাসরি জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি শেখরদা, কিন্তু কিন্তু এই প্রসঙ্গটা আমি ওর কাছে তুলবো কি করে সেটাই ভাবছি। না, এখনই এত চিন্তার কিছু নেই। দেখো, এটা তো একটা প্রাইমারি কথাবার্তা হচ্ছে না, এখনই তো শৈশবোধ কিছু হয়ে যাচ্ছে না। মানে এটা ডিভোর্সের কথাটা জাস্ট প্রথমবারের মতো ওর সামনে পাড়া হচ্ছে, যাতে ও মেন্টালি প্রিপেয়ার থাকতে পারে। মানে যাতে এই অ্যালিগেশনটা ও না দিতে পারে যে তোমরা ওকে সেলফ ডিফেন্সের কোনো সুযোগই দাওনি। মানে যাতে ও নিজের বাড়িতে বাড়ির লোকজনকে এটা জানিয়ে রাখতে পারে, বা ওর পক্ষের কোনো লয়ারকে এটা জানাবার সময় পায়, সেই জন্য। আচ্ছা, আপনার কি মনে হয় এই পুরো বিষয়টা ও এরকম নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ঘটতে দেবে? দেখো, আমার এই মুহূর্তে কিছুই মনে হয় না, কারণ আমি তো ওর সাথে ডাইরেক্টলি কোনো কথাবার্তা বলিনি। তুমি বলেছো, তোমার কোনো ধারণা থাকতেই পারে। তবে আমার যেটা মনে হয় যে ওর বাড়ির কারো থাকা দরকার, সেটা তুমি আগে কনফার্ম করো। ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলছি। ও যদি বাড়ির কাউকে রাখতে চায় রাখুক, ও যদি লয়ার অ্যাপয়েন্ট করতে চায় করুক, ও যা খুশি করতে চায়, যাকে ডাকতে চায় ডাকুক। আমি শুধু চাই ডিভোর্সটা আপনি করিয়ে দিন। আমি এই দুর্বিষহ জীবন বাঁচতে পারছি না শেখরদা। সূর্য, ধৈর্য রাখো। দেখো, এটা না একটা সময় সাপেক্ষ প্রসেস, মানে ওভারনাইট কিছু হয় না। আর ওই অ্যালিমনের বিষয়টা, ওটাও কিন্তু খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। মানে এই যে তুমি অস্থির হয়ে যাচ্ছ, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, তুমি যত তোমার ফ্রাস্ট্রেশন, অস্থিরতা এগুলো শো আপ করবে, ওই অ্যালিমনের অঙ্কটাও কিন্তু সেইভাবে বাড়তে থাকবে। এটা মাথায় রেখো। তাই এখন তুমি যখনই তোমার স্ত্রীর সাথে কথা বলবে, একটাই বিষয় তোমার মাথায় থাকবে, তোমার মাথা যেন সম্পূর্ণ ঠান্ডা থাকে। মাথা ঠান্ডা? নীলুর মতো একজন মানুষের সাথে মাথা ঠান্ডা করে কথা বলাটা কতটা কঠিন কাজ সেটা একমাত্র আমিই জানি। আর আমিও এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছি যে ও যা চাইবে আমাকে সেটা দিয়েই নিজেকে মুক্ত করতে হবে, পুরোপুরিভাবে মুক্ত। ভালো লাগছে না আমার, আর কি করি? সারাক্ষণ একটা ঘরের মধ্যে ভূতের মতো বসে থাকো, ভালো লাগে কারো? ঘুম থেকে ওঠার পর থেকে চার দেওয়ালের মধ্যে বন্দি, ভালো লাগছে না আমার আর। ঘরের বাইরে যাওয়া যাবে না, বসার ঘরে যাওয়া যাবে না, ছাদে যাওয়া যাবে না, বাগানে যাওয়া যাবে না, তাহলে আমি করবোটা কি? মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কেউ সারাদিনে আমার সঙ্গে এসে একটু কথাও বলে না। ভালো লাগছে না আমার, কি করবো আমি এখন? আচ্ছা, আমাকে সবসময় এদের কথা শুনে চলতে হবে কেন? কেন কেন আমি এদের কথা শুনে চলবো? কেন আমাকে শুনে চলতে হবে? আমি যদি ঘর থেকে বেরোই তাহলে কি করবে ওরা? হ্যাঁ, আমাকে মারধর করে ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে? হ্যাঁ, দেখ না দেখ, তাহলে তো আমারই ভালো। আমি তাহলে সকলকে ডেকে বলতে পারবো আমার সঙ্গে কি অত্যাচারটাই না চলছে, তাহলে তো আমারই ভালো হয়। হ্যাঁ, আর ওই ডোরা বৌদি, ওই ডোরা বৌদিটা যা বার বেড়েছে না, ওর থোতা মুখ যদি ভোতা না করে দিয়েছি আমি, না আমি বাইরে যাই, বাইরে গিয়ে বসি, যা হওয়ার হবে। টিকলু, আই টিকলু, টিকলু, আরে নে ধর, পপ ধর। এনো বুঝলে মা, সময় যেভাবে এগোচ্ছে না, তাতে করে আমাদের আর কদিন পর কিচ্ছু কাজ করতে হবে না। আমাদের হয়ে সমস্ত কাজ করে দেবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই। তোদের যত রাজ্যের আজগুবি চিন্তা ভাবনা, দে তো। ওই দেখো, আজগুবি চিন্তা ভাবনা, বোঝাও। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে বোঝাচ্ছি। মানে মনে করো
এই যে আজকালকার দিনে যেসব সিনেমা হচ্ছে, মানে এখনকার যেসব সিনেমা, সেই সিনেমাতে তুমি সৌমিত্র চ্যাটার্জি, যদি অল্প বয়সে সৌমিত্র চ্যাটার্জিকে দেখতে পাও কেমন লাগবে তাহলে? হ্যাঁ, আর এই কাজটা এআই এর কারসাজিতে অনায়াসে হতে পারে। আর যদি সত্যি সেটা হয় তাহলে এখনকার সব হিরোদের কি অবস্থা হবে বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে তোরা মুশকিলে পড়বে রে। তবে জানো, শুধুমাত্র এসব এন্টারটেনমেন্ট সেক্টরই না, কাজের জায়গায় ধীরে ধীরে যেভাবে এআই ঢুকে যাচ্ছে, মানে আর কদিন পর থেকে আমাদের আর কোনো কাজই করতে হবে না, সব রোবট করবে। মানে আমাদের আর অফিস যাওয়ারও কোনো দরকার হবে না। তাহলে আর কি, তাহলেই হবে। আমরা 2-4টে রোবট কিনে নেবো আর তারপরে আমরা বেড়াতে চলে যাবো, তোমার সব অফিসের কাজগুলো রোবট করে দেবে। আরে খাবোটা কি? আমাদের রোজগারপাতি যদি সব বন্ধ হয়ে যায় তাহলে? যত সব অনাসৃষ্টি কথাবার্তা তোদের। টিকলু বলছি, এই এআই এর ব্যাপারটা একটু খুলে বলো না আমাকে। মানে তোমাদের বিজনেসে এটা কিভাবে এফেক্ট ফেলতে পারে? দেখো, অবশ্যই এফেক্ট করতে পারে। মানে আমরা যে ধরনের প্রোডাক্ট বা সার্ভিস সেল করি। কি হচ্ছেটা কি? এই বাড়িতে টিভি দেখতে হলে আস্তে করে দেখতে হয়, ভলিউম আস্তে করে। হ্যাঁ, তোমাদের মতো বস্তি বাড়িতে তো সবকিছুই জোরে জোরে চলে, কিন্তু এখানে না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা মা, ওর কি এই ঘরে এসে বসার কোনো অধিকার রয়েছে? এই বাইরের ঘরটাতে আমরা সবাই বসি, এখানে বসে আমরা আলোচনা করি, কথা বলি। তাছাড়া সূর্যকে বলেছিল না একটা ঘরের মধ্যে থাকতে? কথাটা অনেক কিছুই হয়েছিল, মানা না মানা সেটা তো নিজের ব্যাপার। আমাকে কিছু বলতে বলো না প্লিজ। আমি না কথা বলে আরো কথা বাড়াতে চাই না। ছোটবেলা থেকে একটা কথাই শিখে এসেছি, পাক নিয়ে ঘাটাঘাটি করলে সেটা নিজের গায়েই লাগে, কোনো লাভ হয় না তাতে। অ্যাবসলিউটলি। ছাড়ো না মা, এসব বাজে কথায় কান দিও না। আমরা বরঞ্চ আমরা যেসব কথা বলছিলাম সেটা নিয়েই বলি, ঠিক আছে? এসবের মধ্যে ইনক্লুড করার কোনো দরকার নেই। আর এআই টিকলু ঠিকই বলেছে, ছাড় না এই সমস্ত কথা, সত্যি। আরে তুই কি যেন বলছিলি না, এআই না কি? হ্যাঁ, তো শোন না, ওইগুলো হলে আমরা উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়কে সেই আগের মতন দেখতে পাবো সিনেমাতে। বল না। তুমি কেন একা দেখবে মা? আমরাও দেখবো। মা, ডোরা কিন্তু একদম ঠিক কথা বলছে। এরকম হতেই পারে, কারণ দিনে দিনে সমস্ত সেক্টরে কিন্তু এই এআই টেক ওভার করে নিচ্ছে। ভালোই হলো বুঝলি, আমাকে একটা রোবট কিনে দিস তো, আমি না বাড়ির কাজগুলো তাকে সব শিখিয়ে দেবো, ব্যাস আর কাজ করতে হবে না আমাদের। আচ্ছা মা, বলছি টিয়া কি বেরিয়েছে? হ্যাঁ রে, একটু আগেই বেরোলাম। আচ্ছা তুমি কি গো মা, ওকে তো একটু ডিসিপ্লিনে রাখবে, অ্যাটলিস্ট চেষ্টা করবে। তুমি তো জানো যে ও আমাদের কথা শোনে না, তোমার কথা তাও একটু শোনে। যখন তখন এভাবে রাত বিরেতে বেরিয়ে যায়, ফিরে আসে, রাস্তাঘাটের যা অবস্থা। আর টিকলু, ও কোথায় যাচ্ছে এটা বলে যাবে আমাদেরকে, এইটা তুমি আশাই বা করছো কেন? আরে সারা দিন টিয়া বাড়িতে থাকে, ঘরের মধ্যে বসে থাকে, কিন্তু আমার সাথে একটাও কথা বলে না। চিন্তা করো। সত্যি সত্যি এবার টিয়ার ব্যাপারে সিরিয়াসলি ভাবতে হবে। এরকম ভাবে তো সারাটা জীবন কাটাতে পারে না, তাই না? একজনের গায়ের চামড়াটাও বোধহয় অর্ডার দিয়ে বানানো। মান অপমান কোনো কিছুই গায়ে লাগে না। আমারে বাবা, ছাড়ো সঙ্গরা। এই টিকলু, তোর বাবার জন্য গ্রিন টি করতে যাচ্ছি, তোরা কি কিছু খাবি? চা কফি? আমি খেতে পারি। কি বল? একটা গ্রিন টি দাও। আমার জন্য একটা কফি মা, চিনি দেবেন না? ঠিক আছে, শেষ কর না এটা। অদ্ভুত, একটা মানুষ এখানে বসে আছে আর ওরা জাস্ট আমাকে ইগনোর করে যাচ্ছে। একবারও আমি চা খাবো কিনা জিজ্ঞেস পর্যন্ত করলো না। আমি দেখছি, দাঁড়। এখানে উপস্থিত কাউকে দেখে তুমি খুব অবাক হচ্ছ, তাই না? আসলে কি বলতো, সবাই না সীমার মধ্যে থাকতে শেখে না, তাই তোমার করে দেওয়ার সীমার মধ্যে ও নেই। দেখো,
এখন বাড়ির এই ঘরে এসে বসেছে, দুদিন পরে দেখবে গোটা বাড়িতে চড়ে বেড়াচ্ছে। মা, তোমরা সবাই এখানে উপস্থিত রয়েছো, আমার কিছু কথা বলার আছে, যদিও সেগুলো নীলুকে বলার আছে, তাও তোমরা সবাই থাকো, কারণ তোমাদের সেই কথাগুলো শোনা দরকার। নীলু, দেখো, আমি এখন যেই কথাগুলো বলতে যাচ্ছি আমার মনে হয় তুমি জানতে আমি এই কথাগুলো একটা না একটা সময় বলবোই, তাই আমার মনে হয় সেই কথাগুলো শুনে তুমি খুব একটা শকড হবে না। আরে সূর্য, তুমি বলে ফেলো তুমি কি বলতে চাও। এমনিতেও নীলু যে সমস্ত শখিং কাজকর্ম করে, আমার মনে হয় না ও নতুন করে আবার শকড হবে, তাই না নীলু? বলে ফেলো তুমি কি বলতে চাও। নীলু, দেখো আমরা এই মুহূর্তে যে সম্পর্কটার মধ্যে বাঁচছি সেটা কোনোভাবেই একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নয়। হ্যাঁ, আমরা চেষ্টা করেছিলাম আমাদের সম্পর্কটাকে সুন্দর করে তৈরি করতে, কিন্তু সেটা কোনোভাবেই গড়ে ওঠেনি। তার একাধিক কারণ রয়েছে, সেই কারণের মধ্যে আমি এই মুহূর্তে যেতে চাইছি না। কার দোষ রয়েছে সেটা নিয়েও আমি এই মুহূর্তে আলোচনা করতে চাইছি না। বাট দিস ইজ দ্য হাই টাইম। আমার মনে হয় এই মুহূর্তে আমাদের দুজনের নিজেদের মতো করে আলাদা হয়ে যাওয়া উচিত। কিছুই বুঝতে পারছি না, মাঝে মাঝে এত খারাপ কেন করছে শরীরটা? খুব বেশি অনিয়ম হচ্ছে, সিরিয়াস কিছু হলো নাকি? একবার কি ডাক্তারের কাছে যাওয়া উচিত? স্রোতকে বললে স্রোত আবার বকাঝকা করবে। ভয় করছে, খুব ভয় করছে। ডাক্তারের কাছে গেলে এখন হাজার হাজার টাকা টেস্ট দেবে, এখন তো সেভিংসও নেই অতটা। থাক, যা হচ্ছে হোক, কিচ্ছু হবে না, কিছুদিন পরে না হয় ভাবা যাবে। কিন্তু ওখানে গিয়েও যদি এরকম প্রবলেম হয় তাহলে অনির্বাণ তো চিন্তায় পড়ে যাবে। কি রে দিদি ভাই, তোর হলো? হ্যাঁ, এই তো। এনে ধর দে গামছাটা মেদে। আমি রেখে দিচ্ছি। আরে এই তো, ছাড় তো। তাহলে বস 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 বস। এই রাই বলছি, তোরা চা খাবি তো? না মা, এখন চা করতে হবে না, আমি মুড়িটা আগে খেয়ে নিই, তারপর আমি না হয় বসে নেব। ও মা, সে কি কথা রাই? মেয়ে এতদিন পর বাপের বাড়িতে এসেছে, নিজের হাতে চা করবে বলে মা একটু করে খাওয়াতে পারবে না? তোরা বস, গল্প কর, মুড়ি খা, আমি চা করে আছি। মা, হ্যাঁ বলছি বৌমনি কখন আসবে গো? বৌমনি এই তো এলো বলে, তোরা বস, খা খা খা, আমি চা করে আনছি। এই দিদি ভাই, তোর হাতটা দে তো। কেন? নে না, 1 মিনিট দাঁড়া। দে দে দে। কি হয়েছে বলতো? হাতটা তুই দে। কি ডাক্তারি ছেড়ে এখন জ্যোতিষী হয়ে গেছিস নাকি? হাত চাইছিস? বাজে কথা বলিস না তো, হাতটা দে। না, দে দে দে। আরে দিদি ভাই, তোর পালস রেট এত বেশি কেন রে? আরে ওই যে আমার বোন আমার উপর ডাক্তারি করবে সেই ভয়ে। স্রোত, তুই পেশেন্ট পাচ্ছিস না বলে আমার উপর দিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করবি ভেবেছিস না রে? দিদি ভাই, তোর মুখটা দেখেই বোঝা যাচ্ছে তোর শরীর ভালো নেই। তুই আমাকে বল না, আমাকে বল তোর শরীরের মধ্যে কি অস্বস্তি হচ্ছে। কিছু হচ্ছে না, আমি তো দিব্যি আছি। সকাল থেকে অফিস করেছি তো, তাই বোধহয় একটু টায়ার্ড লাগছে। আচ্ছা, তোর ওই অজ্ঞান হয়ে যাওয়া, বমি টমি এখনো মানে? আমি একদম ঠিক আছি। উফ বাবা, তুই না মনে হচ্ছে বলে বলে আমার শরীরটাকে অসুস্থ করে দিবি আমার। রোগটাকে এড়িয়ে গেলে কিন্তু রোগ সেরে যায় না, বরং বেড়ে যায়। তুই বল আমার সাথে কবে যাবি? কোথায়? ডাক্তার দেখাতে। রেগুলার চেকআপটা তো করাস না। যদি সিরিয়াস কিছু নাও হয়, ইয়ারলি চেকআপটা তো হয়ে যাবে। তা কাকে দেখাবি? তোর সার্থক স্যারকে? আমাকে নিয়ে গিয়ে আমাকে দেখাবি নাকি তাকে দেখাবি? অবশ্য ভালোই হবে, এখন থেকে আস্তে আস্তে আলাপ পরিচয়টা করে রাখা ভালো। দিদি ভাই, একদম ভালো হচ্ছে না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি।
এবার আমি অনিতাকে বলতে বাধ্য হব তো শরীর ভালো নেই। খবরদার স্রোত, একেবারে না। তুই অনির্বাণকে এই বিষয়ে কিছু বলবি না। এই বিষয়ে কাউকে তোর কিছু বলার দরকার নেই। কেন? কি ব্যাপার বলতো? তুই ওভাবে বললি কেন? অনিতাকে বললে কি হবে? স্রোত, তুই পাকামো করবি না, এইটুকুই বলছি ব্যাস। আর এমন বড় কিছু হয়নি যেটা নিয়ে এত বড় সড়ো হাঙ্গামা করতে হবে, বুঝলি? তুই মুখে সেটাই বলছিস, কিন্তু অনিতার কথায় তুই যেভাবে লাফিয়ে উঠলি, তুই যেটা বলছিস না সেটাও বোঝা গেল। তোদের মধ্যে সব ঠিক আছে তো? তুই না বড্ড পাকা হয়েছিস জানিস তো। আমাকে শান্তি করে মুড়িটা খেতে দে তো। তুই ভাই শোন, আমাকে বল না, আমাকে বল তোর কি প্রবলেম হচ্ছে অনিতার সাথে অ্যাডজাস্ট করতে? আসলে সুরটা বাঁধার আগে তারগুলো সব ছিঁড়ে গেছে তো, এখন ছেঁড়ার তার জোড়া লাগিয়ে সুরটাই আর বসছে না। কেন যেন অন্য তারে বাধা পড়ে গেছে। মানে এখনো প্রবলেম আছে তোদের মধ্যে? অনির্বাণের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি নেই, খুব চেষ্টা করছে ও। আমিও চেষ্টা করছি, খুব চেষ্টা করছি, কিন্তু আমার যখনই মনে হচ্ছে না পাশের মানুষটা আমাকে বিশ্বাস করে না, আবার বোধহয় সবকিছু উলটপালট হয়ে যাবে, তখনই কিরকম দম বন্ধ হয়ে আসছে। ওই রবি ঠাকুরের একটা গান আছে না, বিষ নিঃশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ। আমার অবস্থা কি হয়েছে জানিস? অবিশ্বাস নিঃশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ। তবে যে সুরটা বাঁধবো ঠিক করেছিলাম সেটা না হলেও কাজ চালিয়ে নেওয়ার মতো কিছু একটা আমি ঠিক বেঁধে নেব, দেখিস। আমার না এখনো মনে হয় তুই হস্টেল লাইফেই ভালো ছিলি। এত কিছু মেনে মানিয়ে নিতে গিয়ে তুই নিজেকে না হারিয়ে ফেলিস। বাদ দে, ছাড় এসব কথা। তোর কি খবর বল? তোর ওই অ্যাংরি ইয়াং ডক্টরের কি খবর? হ্যাঁ, কদিন আগে তো তার বাড়ি গেছিলিস, কি গপ্প হলো তোর? ওই খারুসটার সাথে আবার গল্প? ভাগ্যিসও ছিল না। কি কি হলো আবার? ও স্যার থেকে ও মানে এগিয়েছে বলতে হবে। কি রে বল, গপ্পটা কি? দিদি ভাই, কি ভালো লাগে না।